35% শুল্ক যেটা কিনা অতিরিক্ত, এইটার আঘাত তো একটা নেতিবাচক হবে চরমভাবে। বিশেষ করে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তারা অনেক কেনে, মানে প্রচুর কেনে, কিন্তু এই অভ্যাসটা আবার দাম বাড়লে থাকবে না। প্রভাব কি ধরনের হতে পারে সার্বিক অর্থনীতিতে? একটা শিল্প যখন গড়ে ওঠে এটার সাথে অনেক সহযোগী কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত হয়, টেক্সটাইল, হ্যাঁ, $20 বিলিয়ন উপরে এখানে বিনিয়োগ হয়েছে একদম। তারপরে ব্যাংক, বীমা, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, পোর্ট ফেসিলিটি এবং সবচেয়ে যে মানব সম্পদ সেটা সাথে জড়িত। এই ধাক্কাটা নানান দিক থেকে আসবে। সবাই মিলে কি আসলে এখন আলাপ আলোচনা করে কি আসলে একটু কোনো কিছু করার কি আর সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে। গার্মেন্ট এক্সপোর্টাররা বলেছে, আমরা দেখেছি যে লবিস্ট নিয়োগ করার ব্যাপারে বলেছে। তারা যদি মনে করেন এটাতে কিছু কাজ হতেও পারে, তাহলে এটা নিয়োগ করাতে আমি কোনো সমস্যা দেখি না। আপনার পরামর্শ কি? পণ্য বহুমুখীকরণ, পণ্য বৈচিত্র্যকরণ। আমরা তো লো এন্ড মার্কেটে কাজ করি, আমরা বহুদিন বলেছি যে এটার বাইরেও যেতে হবে। আরেকটা হচ্ছে যে এই বাজার বহুমুখীকরণ। প্রিয় দর্শক, মিনরি বাংলাদেশ প্রেজেন্টস টিভিএস ইকোনমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ 14টি দেশের উপরে বিভিন্ন হারে শুল্ক বসিয়েছে, যেটা কার্যকর হবে আগস্টের 1 তারিখ থেকে, সেটা আমরা জানি। এবং এটাই আসলে বাংলাদেশের সব থেকে আলোচিত বিষয় গতকালকের, এবং নিউজ পেপারেও আজকের সব লেট রিপোর্টগুলো কিন্তু আসলে এই শুল্ক এবং এটার প্রভাব নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতিবিদরা বলছেন, অন্য বিশেষজ্ঞরা বলেছেন। তো আমরা আজকে ডক্টর ফাহমিদা খাতুন আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে, সিপিডির এক্সিকিউটিভ ডিরেক্টর, এবং ইন্টারন্যাশনাল ট্রেডে অনেক জানাশোনা আছে। সো আমরা ডক্টর ফাহমিদা খাতুনের সাথে দর্শক আলোচনা করব আসলে এটা এই যে আমাদের এক্সপোর্টের উপরে কি প্রভাব পড়তে পারে এবং ওভারঅল ইকোনমিতে সে কি ধরনের অভিঘাত সামনে আসতে পারে যদি এই 35% অতিরিক্ত শুল্ক আসলে কার্যকর হয়। সো আপা, স্বাগতম আপনাকে টিভিএস। থ্যাংক ইউ। জাস্ট এই যে 35% শুল্ক, এটা যদি আরোপ হয় আসলে, তো আপনি এটার প্রভাব কিভাবে দেখছেন বাংলাদেশের অর্থনীতিতে? আরেকবার ধন্যবাদ আমাকে ডাকার জন্য। 35% শুল্ক যেটা কিনা অতিরিক্ত আমরা যে এখন দেই 15, গড়ে 15 প্লাস 35 অর্থাৎ 50% শুল্ক, এইটার আঘাত তো একটা নেতিবাচক হবে চরমভাবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের একটা বড় বাজার, এবং বিশেষ করে তৈরি পোশাকের জন্য একক দেশ হিসাবে সবচেয়ে বড় বাজার। ইউরোপীয় ইউনিয়নে আমরা করে থাকি আরো বেশি, কিন্তু সেখানে অনেকগুলো দেশ, 27টি দেশ। তো সেই জন্য এটার একটা অভিঘাতটা চরমভাবে অনুভূত হবে। এই কারণে যে একটা তো হচ্ছে হঠাৎ করে আপনার এই জাম্পটা 15 থেকে 50, 3 গুণেরও বেশি হবে। তো তারপরে হচ্ছে যে অন্যান্য দেশ, আমাদের প্রতিযোগী দেশ কারা আছে, তাদের কেমন হবে, তাদের উপর এটা, সেই জন্য ফর এক্সাম্পল অলরেডি যে ভিয়েতনাম একটা আমাদের অন্যতম প্রতিযোগী দেশ তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে, তাদের কিন্তু 20%। এবং আপনার মনে আছে যে যখন এটা এপ্রিলের শুরুতে ঘোষণা করা হলো, তখন অন্যান্য আরো কয়েকটা দেশ, তাদের উপরও কিন্তু কম দেওয়া আছে, তাদেরটা এখন আমরা জানি না। যেমন ভারতের ক্ষেত্রে 26%, এবং ভারত কিন্তু ইতিমধ্যে তারা একটা মিনি ট্রেড ডিলও করছে আমেরিকার সাথে। সুতরাং এটা 26 থেকে কমেও যেতে পারে, বলা যায় না, একটু বাড়লেও কতখানি আর বাড়বে, কিন্তু তারাও কিন্তু একটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। পাকিস্তানও তাদের আগেও কম ছিল। তো এই জন্য আমাদের মতো যে আবার ইন্ডিয়া, চায়নার সাথেও কিন্তু হয়েছে। তো সুতরাং আমাদের সাথে যারা আমরা প্রতিযোগিতা করে থাকি, যাদের সাথে, তারা কিন্তু একটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। দুটো খাতে আমি বলবো যে দুটো ভাবে আমরা ক্ষতিগ্রস্ত। একটা হচ্ছে যে ইমিডিয়েটলি আমার যে উৎপাদন খরচ, সেটার উপরে একটা, সেই উৎপাদন খরচটা দিয়ে প্লাস আমি এই অতিরিক্ত শুল্ক দিয়ে প্রতিযোগী সক্ষমতা থাকা, এটা একটা আমাদের জন্য খুব ধাক্কা, এবং অন্যদের সাথে টিকে থাকা, এই মিলে। তো সুতরাং আমি এটাকে বড় একটা আঘাত হিসাবে দেখছি এই খাতের জন্য। আপনার এই যে যেটা এক্সিস্টিং আছে যে 10% অতিরিক্ত শুল্ক, তো আমরা একজন এক্সপোর্টারের সঙ্গে আলাপ করছিলাম, উনি যেটা বলছেন যে এই 10% শুল্ক কিন্তু আমেরিকান বায়াররা পুরোটাই নিচ্ছে না, এরা কিন্তু আমাদের যে এক্সপোর্টার, লোকাল সাপ্লাই, তাদের সাথে শেয়ার করছে। উনি বলছেন যে রাফলি এটা
50-50%, কিন্তু এডিশনাল যদি আরো 35% বলে যে এটা তো আসলে বিয়ন্ড আমাদের মার্জিনের বাইরে, তো এটা আসলে মানে আপনি একদম হ্যাঁ সেইটাই কতখানি তারা অ্যাবজর্ব করবে। শক অ্যাবজর্বারের জন্য দুটো পার্টি এখানে, অর্থাৎ কিনা ব্র্যান্ড বায়াররা আর একটা হচ্ছে আমাদের যারা এক্সপোর্টার তারা নিল, যাতে কিনা কনজিউমার ভোক্তার উপরে যে অধিকারটা এটা একটু কমানোর জন্য। তারপরেও ভোক্তাকে আপনার অতিরিক্ত টাকা দিতে হবে। মনে করেন যে 50% বেড়ে গেলে, $10 একটা টি শার্ট $15 হয়ে গেলে, তো তখন তারা যদি ভাগাভাগি করে নেয় কতই বা নেয়, তারপরেও কিন্তু কনজিউমারকে ভোক্তাকে একটু বেশি দাম দিতে হবে। আর এইটা পোশাক তো আর এটা আপনার খাবার না যে আমি যতই দাম বাড়ুক খেতেই হবে, তো সেজন্য তারা কিন্তু কমিয়ে দেবে এটা। কারণ আমরা শুল্ক দিয়ে প্রবেশ করছি, বেশি শুল্ক দিয়ে, কিন্তু আসলে কারা ওটাকে কাদের উপর, ভোক্তাদের উপর দিয়ে করছে। তো তখন তারা সেটা কমিয়ে দিলে বাজারটা কিন্তু অলরেডি আপনার সংকুচিত হয়ে যাবে। মানে কেউ 10টা শার্ট কিনলে সে 8টা কিনবে বা 5টা কিনবে। এক্স্যাক্টলি। তো বিশেষ করে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তারা অনেক কেনে, মানে প্রচুর কেনে, সেটাও একটা যে, এবং বেশি দিন আবার পরে না সেই কাপড়টা ফেলে দিয়ে কিনতে থাকে, কিন্তু এই অভ্যাসটা আবার দাম বাড়লে থাকবে না। সুতরাং বাজারটা ছোট হয়ে যাবে। তো কম শ্রিঙ্ক হয়ে গেলে আমাদের যাওয়াটাও, এমনকি যদি আপনি এই খরচ পুষিয়েও যদি আপনি করতে চান রপ্তানি, তারপরেও কিন্তু অত চাহিদাটা থাকবে না। তো এটার ফলে কি হবে, আপনার তখন যে সমস্ত যে কোম্পানি বাংলাদেশ থেকে এক্সপোর্টাররা করছে, তারা এই অতিরিক্ত খরচ পুষিয়ে যদি না সিদ্ধান্ত নেয়, তাদের বিকল্প বাজার খুঁজতে হবে। বিকল্প বাজারটা কি? ইউরোপীয় ইউনিয়নের কথা ভাবছি, কিংবা অন্যান্য দেশ, ওরা তো অলরেডি ওখানে ক্রাউডেড হয়ে আছে। তো অন্যরা যখন যাবে তখন আরো বেশি প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা যখন হয় তখন কি হয়, তখন একটা পণ্য আমি 10টা সেলারের কাছ থেকে কিনছি, তখন বার্গেন করার ক্ষমতাটা থাকবে। তখন কিন্তু আর যেই প্রাইসটা আমরা পাচ্ছি ব্র্যান্ড বায়ারদের কাছে, তখন তারা নেগোশিয়েট করে এটাকে কমানোর চেষ্টা করবে। তার মানে হচ্ছে যে রিটার্নটা আর ওইরকম আগের মতো হবে না। মানে এটা ধরেন যে ভিয়েতনাম যেহেতু 15% ডিউটিতে বাংলাদেশ থেকে তারা অ্যাডভান্টেজে আছে, তো এখানে ধরেন যে যদি বাংলাদেশ এবং ভিয়েতনামের একই প্রাইস অফার করে, সো ভিয়েতনাম থেকে কিন্তু লিড টাইম আমেরিকাতে অনেক কম, একদম, সো ফ্রেট কস্ট কম, সো সেই ক্ষেত্রেও আসলে তারা অলরেডি সুবিধাজনক অবস্থায় রয়েছে, আসলে আমাদের সংখ্যাটা অনেক বেশি। আপু আরেকটা প্রশ্ন, ধরেন যে গার্মেন্টস শুধুমাত্র আমরা দেখেছি যে আসলে যে গার্মেন্টস এক্সপোর্ট, এটা না, এটা বিয়ন্ড বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু এটার প্রভাব অনেক। আমাদের ধরেন যে ব্যাংকিং বিজনেস, এতগুলো ব্যাংক, এটা কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো করে, ফাইন্যান্সিং করে, সার্ভিস দিয়ে তাদের কিন্তু একটা বড় ইনকাম আসলে ডিপেন্ড করে এই সেক্টরে। ইন্স্যুরেন্সও সেম বলেন আপনি, লজিস্টিক্স, ট্রান্সপোর্টেশন, জব ক্রিয়েশন ডেফিনেটলি এটা মানে বিগেস্ট ফর্মাল সেক্টর বলা যেতে পারে। সো ওভারঅল ইকোনমিতে আসলে যদি আমেরিকান বাজারে যেটা বললেন চাহিদা কমে যেতে পারে, যেহেতু দাম বেড়ে যাবে 50%, সো আসলে প্রভাব কি ধরনের হতে পারে সার্বিক আমাদের জন্য? তো যেগুলো আপনি বললেন সেটাই, কারণ এটার একটা মাল্টিপ্লায়ার ইম্প্যাক্ট আছে। তো একটা শিল্প যখন গড়ে ওঠে, এটার সাথে অনেক সহযোগী কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত হয়, অনেক সহযোগী খাতও এটার সাথে সংযুক্ত হয়। টেক্সটাইল, হ্যাঁ, $20 বিলিয়ন উপরে এখানে বিনিয়োগ হয়েছে একদম। তো সেটা আছে। তারপরে আপনার এই যে বললেন যে ব্যাংক, বীমা, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, পোর্ট ফেসিলিটি, এবং সবচেয়ে যে মানব সম্পদ, সেটা সাথে জড়িত। তো এই সবগুলি যখন সংকুচিত হয়ে যাবে, সামগ্রিকভাবে অর্থনীতির আকারটাও, অর্থনৈতিক কর্মকাণ্ডও সংকুচিত হবে। এবং সেটা হলে আপনার এই যে কর্মসংস্থান, সেটাও কিন্তু কমে যাবে। এমনিতেই আমাদের কর্মসংস্থানের এত অভাব, একমাত্র অন্যতম একটা খাত ছিল কিন্তু এই তৈরি পোশাক শিল্প। সেখানে যদি কর্মসংস্থান কমে যায়, তাহলে দারিদ্র্যের উপর একটা প্রভাব পড়বে। তো সামগ্রিকভাবে একটা এটা সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট, দারিদ্র্যের উপরে প্রভাব পড়া। তারপরে হচ্ছে যে এই খাতে মনে রাখতে হবে যে নারীরা এটার মধ্যে অংশগ্রহণ করছে, নারীর একটা ক্ষমতায়ন হয়েছিল, তাদের একটা সিদ্ধান্ত গ্রহণে একটা অংশগ্রহণমূলক, তারপরে সামাজিক একটা অবস্থান তৈরি হয়েছিল, সেখানেও কিন্তু সামাজিকভাবেও কিন্তু আমাদের উপর একটা ধাক্কা আসবে। তো এই ধাক্কাটা নানান দিক থেকে আসবে, এটার কিন্তু বলার অপেক্ষা রাখে না। এখন বলতে পারেন যে একটা মাত্র দেশ আপনার এটার ফলে এত কিছু হয়ে যাবে, হ্যাঁ, তো আমরা কি এটা থেকে মানে এটাকে আমরা পুষিয়ে নিতে পারবো কিনা? যেটা বললাম, পুষিয়ে নেওয়ার জন্য তো আপনাকে একটা প্রস্তুতি, একটা সময় লাগবে। হঠাৎ করে তো আপনি আরেকটা বাজার তৈরি করতে পারছেন না। রাইট, বিভিন্ন বাজারেই বাংলাদেশ
করছে এবং নতুন মার্কেট ল্যাটিন আমেরিকান বাজারও কিন্তু তারা এক্সপ্লোর করছে। সো এই যে ধরেন যে প্রভাব অনেক আমরা দেখছি যে কেউ কেউ খুব আশঙ্কা করছেন, আপনিও বললেন যে সার্বিক অর্থনীতিতে একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে, কিন্তু আমরা যদি দেখি যে আমাদের এক্সপোর্ট ইন টার্মস অফ জিডিপি এটা রাফলি অ্যারাউন্ড 10% এখন। তো এটা আপনার একসময় আসলে এটা 17, 18, 20%ও ছিল এক্সপোর্টের কন্ট্রিবিউশন টু জিডিপি। তো এই যে আপনার দিনে দিনে কমছে, তো এখন 10%, এটা কি আসলে তাহলে অর্থনীতিতে, আমি যদি বলি যে ওভারঅল অর্থনীতিতে, তাহলে আসলে প্রভাবটাও কি যতটা শঙ্কা করা হচ্ছে ততটা নাও হতে পারে? এর সাথে যদি একটু যোগ করি যে ভিয়েতনামের এক্সপোর্ট কিন্তু আসলে ওদের জিডিপির তুলনায় বেশি, খুবই এক্সপোর্ট ডিপেন্ডেন্ট ইকোনমি ওরা। সো বাংলাদেশের যেটা 10% অনলি। তো আপনি আসলে এই বিষয়ে আপনার অভিমত? হ্যাঁ, আমি বলবো যে এটাকে খাটো করে দেখার কোনো কারণ নাই। কারণ কি, হ্যাঁ আমাদের এটার জিডিপির তুলনায় কমে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ভালো লক্ষণ না। কেন লক্ষণ না? কারণ আমাদের অর্থনীতির যে বহির্খাতের যে দুটো স্তম্ভ, একটা হচ্ছে রপ্তানি আর একটা হচ্ছে রেমিটেন্স। তো সেগুলোই হচ্ছে আমাদের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, যেটা দিয়ে কিন্তু আমি আমদানি করে থাকি, আমি পেমেন্টগুলো করে থাকি বিভিন্ন যে বিদেশি প্রতিষ্ঠান সাথে আমি যদি কেনাকাটা করি সেগুলোর জন্য। তো সেটা তো দরকার। এবং যদি আমাদের অর্থনীতির আকার ভিয়েতনামের চাইতে বেশি, যেটা বললেন, আমাদের তো অন্য অ্যাক্টিভিটিসও আছে, সেগুলোর জন্য আমার পেমেন্টের জন্য বৈদেশিক মুদ্রা রিজার্ভ লাগবে। সেটা আমি কিভাবে করব? আমাদের এই যে এত পরিমাণে তেল কিনতে হয়, পেট্রোলিয়াম অয়েল কিনতে হয়, কিংবা অন্যান্য নিত্য প্রয়োজনীয় আমদানি তো বেশি রপ্তানি থেকে, সেগুলো আছে। তো সেইটার জন্য কিন্তু আমার বৈদেশিক মুদ্রা রিজার্ভ অনেকখানি দরকার হবে। এখন আমাদের রপ্তানিটা আমাদের জিডিপির অনুপাতে কমছে কেন? একদিকে জিডিপির আকারটা বাড়ছে, সেই অনুযায়ী রপ্তানির পরিমাণটা বাড়ছে না। কিন্তু আপনি যদি দেখেন যে প্রবৃদ্ধিটা আবার হচ্ছে, কিন্তু যেটা দরকার, বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আরো বেশি দরকার আপনাকে। এক্স্যাক্টলি, ভিয়েতনাম কিন্তু 90s এ বাংলাদেশের সমানই ছিল এক্সপোর্ট, একদম। কিন্তু এখন ভিয়েতনাম $450 বিলিয়ন উপরে করে। তো এটা আসলে আমরা তো এই যে একটা পণ্যের উপরে নির্ভরশীল, এইজন্যই কেন আমরা প্রসারিত করতে পারছি না যে একটা পণ্য দিয়েই এটা আমরা লেদার এন্ড ফুটওয়্যারে একদম ব্যর্থ হলাম। ফুটওয়্যার, ফার্মাসিউটিক্যালস, লাইট ইঞ্জিনিয়ারিং, কিংবা আপনি ধরেন কৃষিজাত পণ্য, ফিশ এন্ড ফিশ প্রোডাক্টস, এগুলি যাচ্ছে, আরো পাওয়া যেতে পারে আরো এগ্রিকালচার কমার্শিয়ালাইজেশন, হ্যাঁ এগ্রিকালচার কিছু কিছু পণ্য, সেগুলোও কিন্তু আমরা সেগুলো তো এক্সপ্লোর করছি না, সেগুলোর জন্য বাজারও খুঁজছি না, উদ্যোগও নেওয়া হচ্ছে না সরকারের পর্যায় থেকে। তো আসলে কোনো শিল্প, যখন আপনাকে যদি শিল্প গড়ে তুলতে চান, সেগুলাকে প্রসারিত করতে চান, বৈদেশিক বাজারে এটা রপ্তানি বাড়াতে চান, তাহলে কিন্তু তাদের কিছু সহযোগিতা প্রয়োজন পড়ে। আমাদের তো এই তৈরি পোশাক শিল্পটা গড়ে উঠেছে কেন? আপনার এখানে হয়তো আমরা সবাই জানি, বিস্তারিত আলাপের প্রয়োজন নাই। একসময় 25% ক্যাশ ইনসেন্টিভ ছিল। একদম, সেটা হচ্ছে যে দেশের ভিতরে একটা সুবিধা দেওয়া হয়েছে, আন্তর্জাতিকভাবেও কিন্তু একটা সুবিধা তৈরি হয়েছিল, জেএমএফএ, মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট, যেটার অধীনে টেক্সটাইলের উপরে কোটা সিস্টেম করলো। এই দুটো মিলে কিন্তু এই শিল্পটাকে আপনার প্রসারিত করা গেছে এত। কিন্তু অন্য শিল্পকে যদি আমি গড়ে তুলতে চাই এই পর্যায়ে, তাহলে কিন্তু একটা আপনার বিভিন্ন ধরনের সাপোর্ট দরকার হবে। সেটা সবসময় যে আপনার একদম প্রত্যক্ষ টাকা দিতে হবে তা না, বিভিন্ন ধরনের, একটা তো হচ্ছে ইনেবলিং নীতিমালা সেটার জন্য, তারপরে হচ্ছে কিছু ধরনের প্রণোদনা কিভাবে দেওয়া যায় সেটার জন্য কিন্তু আপনার প্রোঅ্যাক্টিভ একটা কার্যক্রম দরকার। এটাকে আমরা অবহেলা করে এসেছি। আরেকটা হচ্ছে এক্সপোর্ট ইনকামের কথা যখন বলি, আমরা তো গুডস ট্রেড নিয়ে কথা বলি, কিন্তু আমাদের সার্ভিস ট্রেড রয়েছে, সেখানে অপার সম্ভাবনা। সেটা হচ্ছে যে মানব সম্পদ, আমাদের যে মানব সম্পদ যাচ্ছে বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, তারপর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে, আমরা ওই এগেইন এই তৈরি পোশাক শিল্পের মতোই যে লো এন্ড মার্কেটের মধ্যেই রয়েছে, যে আমাদের স্কিলড লোকদের পাঠাতে পারছি না, যার কারণে তাদের যে আয়টা আরো বেশি হতে পারতো, বহুগুণে হতে পারতো, তাদেরকে যদি একটু সামান্য দক্ষতা দেওয়া, এটা একটা। এবং সেই ক্ষেত্রে আরো মার্কেটও অন্যান্য দেশের চাহিদা। কিছুদিন আগে জানা গেল জাপানে কিন্তু আজকে না, আগে থেকে আমরা জানি যে তারা বলেছিল যে আমাদের চাহিদা আছে, কিন্তু দক্ষ লোকজন পাঠাতে হবে। আমরা পারছি না, ভাষাটা শিখিয়ে দেওয়া। আপনি ইভেন সৌদি আরবে যারা কাজ করছে,
আপনার 400-500 রিয়েল তারা ইনকাম করে। আমাদের বলেছে বিভিন্ন এক্সপার্টরা যে ভাষা শিখে গেলে সেটা 2000 রিয়েল হতে পারে। তো আমাদের 30 বিলিয়নের রেমিটেন্স আসলে এটা 60 বিলিয়ন হতে পারে, 50 বিলিয়ন হতে পারে। তো সেজন্য আপনি বলছেন যে ইমপ্যাক্টটা বেশি হবে না, আপনারা বলছেন, আমরাও বিভিন্ন সময় বলেছি, বা সেক্টরের লোকজন, হচ্ছে না কেন? এইটাই হচ্ছে যে হচ্ছে না কেন, এটা বলছে যে এটা রাজনৈতিক একটা কমিটমেন্ট দরকার হবে। এখন দেখেন, হয়তো এই 30 বছর 40 বছর ধরে তৈরি পোশাক শিল্প একটা উন্নতি করে একটা অবস্থায় গেছে, এবং তারাই কিন্তু এই খাতটাই আমাদের অর্থনীতিটাকে খুব ড্রাইভ করছে, তারাই শক্তিশালী অবস্থান হচ্ছে, এবং যারা এই খাতের সাথে জড়িত রয়েছেন উদ্যোক্তারা, তারাও কিন্তু এমন একটা পর্যায়ে যে একটা নীতি নির্ধারণী পর্যায়ে চলে গেছে। তারাই অনেক সময় সরকারের কাছে বিভিন্ন চাহিদা তুলে ধরে, সরকার সেগুলি করে। অন্য খাতগুলি থেকে এরকম কোনো শক্তিশালী ভয়েস কিন্তু এখনো হয়নি, এটা একটা বিষয়। এবং সেই জন্য সরকারেরও প্রোঅ্যাক্টিভলি কোন কোন জায়গায় আমি আমার সম্ভাবনা আছে সেগুলাকে বিকশিত করতে পারবো, সাহায্য দিতে পারবো, সেটাও তারাও কিন্তু নজরে দেয়নি। কারণ একটা খাতের দিকে যে ওয়ান সাইডের একটা যে ফেভার করা, সেটা করতে যে অন্যগুলোকে আমরা নেগলেক্ট করেছি, এবং এই নেগলেক্ট করার ফলাফলটা আমরা কি দেখেছি। এখন দেখেন যে এটা করলে যে কোনো একটা ধাক্কা আসে, আমরা কিন্তু একটা বিপদের মধ্যে পড়ে যাই। কারণ আপনার যদি একটা বিল্ডিং 4টা স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে, এখন যদি একটা স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে, সেটা তো কখনো সাস্টেনেবল না, এটা তো নড়বড়ে থাকবে। তো ওইরকম অবস্থায় আমরা যদি অর্থনীতিটাকে নিয়ে গেছি, আমাদের বহির্খাতটাকে, সেটা কিন্তু একেবারেই কাম্য ছিল না। রাইট। আপা, যেটা আমরা দেখেছি যে এই যে আমেরিকান শুল্ক, এবং এর মধ্যে যে 3 মাস সময় ছিল, আপনি জানেন, এপ্রিল থেকে এই জুলাই 31 পর্যন্ত 90 ডেজ। তো এখানে বাংলাদেশ কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা মিটিং করেছেন বিভিন্ন সময় আমেরিকার সঙ্গে, ইউএসটিআর এর সাথে কিছু ডকুমেন্টসও এক্সচেঞ্জ করেছেন, বাট আমরা সেগুলো পাবলিক করতে সরকারের দেখিনি, বাট রিপোর্টারদের রিপোর্ট থেকে আমরা জেনেছি বিভিন্ন বিষয়। তো একটা বিষয় যেটা আমরা দেখলাম, যে এই অতিরিক্ত শুল্কটা আরোপের ফলে যেটা ফলে না, এটার আপনার ব্যবসায়ীরা বলছে যে তারা আসলে জানতো না একদমই, তারা এই নেগোসিয়েশন, সরকার কি করছে, পজিশন কি বাংলাদেশের, এগুলো নিয়ে আসলে যারা ব্যবসায়ী, এই যে এক্সপোর্টার পার্টিকুলারলি, তারা তো এখানকার আসলে স্টেক হোল্ডার, তারাই সাফার করলে তারাই করবে। তো তারা বলছে যে তারা আসলে এই নেগোসিয়েশন প্রসেসের সাথে একদমই ছিল না। একটা মিটিং শুধু এপ্রিলের শুরুর দিকে করেছিল এই শুল্কর ঘোষণা দেওয়ার পরে, তো তারপরে আর করেনি। তো ওকে, সেটা পাস্ট, বাট এই যে এখন যে ধরেন যে 20 ডেজের মতো একটা কিন্তু আপনার স্পেস ব্রিদিং টাইম বাংলাদেশ পেল, তো এখন আসলে সরকার, বেসরকারি খাত, এই যে যারা এক্সপোর্টার, এবং আমি বলবো যে যারা আসলে ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে কাজ করেন, তো সবাই মিলে কি আসলে এখন আলাপ আলোচনা করে কি আসলে একটু কোনো কিছু করার কি আর সুযোগ আছে, নাকি যেটা হয়েছে সেটাই? না, অবশ্যই সুযোগ আছে। যেটা আপনি বললেন যে এখন এটা তো কার্যকরী হওয়ার কথা যে 1 আগস্ট থেকে, তো একটা ব্রিদিং স্পেস রয়েছে, এবং এই সময়টাতেই কাজে লাগাতে হবে। 3 মাসে আমরা কিন্তু তেমন একটা করতে পারিনি। একটা বিষয় যে আমি দুটো বিষয় এখানে বলবো, যে একটা হচ্ছে যে প্রস্তুতি নেওয়ার বিষয়, আবার প্রস্তুতি নিলেই যে মার্কিন যুক্তরাষ্ট্র তার পলিসি থেকে সরে আসতো সেটাও না। কিন্তু যদি আমি একটা স্যাটিসফ্যাকশন পেতে চাই যে আমি কি আমার বেস্ট এফোর্টটা দিয়েছি কিনা, সেখানেই প্রশ্নটা। তারপরে যদি আমি ট্রাই ইওর বেস্ট বলি না আমরা, যে সেটাকে আমরা করেছি কিনা, সেটা তো আমরা গত 3 মাসে এখানে একটু দুর্বলতা ছিল, যেহেতু আমরা দেখছি যে স্টেক হোল্ডাররা, মেজর স্টেক হোল্ডার যারা এক্সপোর্টার, তারাই কিন্তু এটার মধ্যে জড়িত হয়নি। এখন এই উইন্ডো অফ অপরচুনিটি যেটা পাওয়া গেছে কয়েকদিনের, এটার মধ্যে অবশ্যই যারা এক্সপোর্টার তাদেরকে অন্তর্ভুক্ত করা, এবং যারা বিশেষজ্ঞ আছেন তাদের সাথেও, এখানে তো আলোচনা করলে তো কোনো ক্ষতির কিছু নাই, এবং এটা তো গোপনীয় কিছু না। সুতরাং সামগ্রিকভাবে যদি আমি সবাইকে অন্তর্ভুক্ত করে আলোচনাটা করি এবং একটা স্পেসিফিক রিকমেন্ডেশন দিই, তাহলে তো আর ক্ষতির কিছু নাই। রাইট। আপনার গার্মেন্ট এক্সপোর্টাররা বলেছে, আমরা দেখেছি যে লবিস্ট নিয়োগ করার ব্যাপারে বলেছে। আমেরিকান মার্কেটে তো আমরা দেখেছি যে ওদের এটা আসলে হয়ে থাকে বিভিন্ন ইস্যুতে। তো হোয়াট ডু ইউ থিংক, এটা কি বাংলাদেশের করলে বেটার হবে? বাংলাদেশে দেখেন অতীতে অনেক লবিস্ট নিয়োগ করা হয়েছিল, সেটাতে ফলাফল কেমন হয়েছে জানি না, কিন্তু এটা একটা, আপনি যেটা বললেন, যেটা একটা প্রচলিত প্র্যাকটিস। এখন এইরকম একটা ক্রিটিক্যাল ইস্যুতে সেটা যদি মনে করেন
স্টেক হোল্ডাররা, বিশেষ করে যারা রপ্তানিকারক, তারা যদি মনে করেন এটাতে কিছু কাজ হতেও পারে, তাহলে এটা নিয়োগ করাতে আমি কোনো সমস্যা দেখি না। অনেক টাকা তো অনেক জায়গায় যাচ্ছে, এমন না যে খুব পাই করে হিসাব করা হচ্ছে, তা না। সরকারের বিভিন্ন টাকা কিন্তু বিভিন্নভাবে অপচয় হচ্ছে, এখনো হচ্ছে, আগে তো হয়েছে, এখনো হচ্ছে। তো সেই রকম একটা ভালো কাজের জন্য যদি আমি চেষ্টা করি, সমস্যা নাই কোনো। রাইট। আপনার বিকল্প বাজার নিয়ে আপনি বলেছেন যে বিকল্প বাজার, আমরা যদি ইউরোপ আমেরিকা আমাদের হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেট, সাথে আপনার কানাডা, তো এর বাইরে কিন্তু বাংলাদেশ আসলে ধরেন যে ল্যাটিন আমেরিকান একটা বড় মার্কেট, আর্জেন্টিনা, ব্রাজিল সহ আরও কিছু দেশ, সাউথ আফ্রিকা, এদিকে আপনার অস্ট্রেলিয়া, বা ধরেন যে জাপানে হচ্ছে, রাশিয়া, ইন্ডিয়া। তো বাংলাদেশের কি আসলে এখন এই এক্সপোর্টারদের জন্য আসলে কি পরামর্শ দিবেন, যদি আমরা ধরে নেই যে 35% শুল্ক কার্যকর হবে অগাস্টের 1 তারিখ থেকে? তো আপনার পরামর্শ কি আমাদের রপ্তানিকারকদের, আমাদের যারা এই যে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডে আছেন, এদের আসলে কিভাবে টিকে থাকার সাজেশন? রপ্তানিকারকরা এটা আরো ভালো বেশি বুঝছেন, কারণ ওনারা তো হ্যান্ডস অন কাজ করেন, হ্যান্ডস অন একদম মূল কাজটা করেন হাতে কলমে। তবে যে আন্তর্জাতিক বাণিজ্য এবং রপ্তানি, বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করে যেটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে দুটো পর্যায়ে। একটা হচ্ছে যে উইদিন আরএমজি, এটা এখানে, আরেকটা হচ্ছে যে বিয়ন্ড আরএমজি। উইদিন আরএমজি আপনিও আলোচনায় বলেছেন যে আসলে এটার পণ্য বহুমুখীকরণ, পণ্য বৈচিত্র্যকরণ। আমরা তো লো এন্ড মার্কেটে কাজ করি, আমরা বহুদিন বলেছি যে এটার বাইরেও যেতে হবে। হ্যাঁ, আপনার লো এন্ড মার্কেটে কাজ করার সুবিধা হচ্ছে যে অনেক, এখানেই তো বেশিরভাগ কনজিউমার থাকে, কিন্তু আবার এক্সক্লুসিভ কিছু আইটেমও করার দরকার আছে, যেগুলো উচ্চ মানে হাই এন্ড প্রোডাক্ট উচ্চবিত্তরা করে। তখন তাদের জন্য সুবিধা কি, উচ্চবিত্তরা কিন্তু ইকোনমিক শকে অতটা প্রভাবিত হয় না, তাদের কনজিউমার প্যাটার্ন কিন্তু পরিবর্তন হয় না। তো এটা একটা। কিন্তু ধরেন সেই সব বাজারে, যে সমস্ত এক্সিস্টিং বাজার প্লাস নতুন বাজার, মনে করেন জাপান, খুবই হাই এন্ড প্রোডাক্ট তাদের চাহিদা থাকে বেশি, আমরা ওই সমস্ত বাজারগুলিতে আরও কিভাবে প্রবেশ করব সেটার জন্য প্রস্তুতি। এবং যারা বড় বড় এক্সপোর্টার আছেন তাদের কিন্তু অলরেডি ক্যাপাসিটি আছে, প্রযুক্তি আছে, সবই আছে, এখন শুধু জাস্ট তারা আলাপ আলোচনার মাধ্যমে এটা করতে পারেন। আরেকটা হচ্ছে যে এই বাজার বহুমুখীকরণ, যে সমস্ত বাজারের কোন বিয়ন্ড যে ট্রেডিশনাল বাজারগুলি, তার বাইরেও প্রত্যেকে আফ্রিকাতে, ল্যাটিন আমেরিকাতে, সেখানেও প্রচুর জনগণ রয়েছে, তারা কিন্তু ওই আপনার ম্যাস প্রোডাকশনগুলি যে ওইগুলাকে দিকে যাবে, সেই বাজার প্রসারিত করার সুযোগ রয়েছে। আর বিয়ন্ড আরএমজি হচ্ছে যে যেটা বললাম যে রপ্তানি বহুমুখীকরণ, এইটা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, এটা তো একটা কি, কোনো দেশ তো একক একটা পণ্যের উপরে দাঁড়িয়ে থেকে যখন রপ্তানির খাতটা নির্ভর করে, তখন সেটা তো ভঙ্গুর হয়, কিংবা সেটা আপনার আনসাস্টেনেবল হয়ে যায়, যে কোনো সময় এটা দোদুল্যমান অবস্থায় থাকে। আপনার আফ্রিকার অনেক দেশগুলো, তারাও কিন্তু একটা পণ্য, তারা মিনারেলসের উপর দাঁড়িয়ে থাকে, কিন্তু সেজন্য দেখেন তাদের অর্থনীতিও খুব একটা আগাতে পারছে না। বাংলাদেশ তো তবু অনেকখানি এগিয়েছে, সেটা বলবো। তো যে সমস্ত দেশই একক পণ্যের উপর থাকে, তাদের ভালনারেবিলিটিটা অনেক বেশি থাকে, সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং আমাদের তো মনে রাখতে হবে যে আমাদের তো জনসংখ্যা এত বেশি, অর্থনীতির আকারটা এখনো তুলনামূলকভাবে কম, কিন্তু এটা বাড়ার তো যেই পরিমাণ জনসংখ্যা আছে, সেই পরিমাণ জনসংখ্যাকে আমরা যেই পর্যায়ে নিতে চাই, কর্মক্ষম জনসংখ্যা যে পরিমাণ আছে, তো সেই অনুযায়ী আমাদের তো জিডিপির আকার আরো অনেক বেশি বাড়ার কথা। সেটা কিভাবে বাড়াবো? কর্মকাণ্ড বাড়িয়ে, এবং এই রপ্তানিজাত কর্মকাণ্ড অনেক বেশি। আরেকটা বিষয় যে আপনি যদি রপ্তানিতে ভালো না করতে পারেন, তো সেখানে বৈদেশিক বিনিয়োগেরও একটা বিষয় রয়েছে। বৈদেশিক বিনিয়োগ আসবে কিভাবে? সে দেখবে যে তার বহির্খাতের অবস্থাটা কি, রপ্তানি কিংবা আমদানি, এবং সেখানে কি কি নীতিমালা আছে, সেটা কি অনুকূলে আছে কিনা। সেটা অনেক বিনিয়োগকারী মনে করেন বাংলাদেশে এসে তারা প্রোডাকশন করলো, তারা বাংলাদেশ থেকে রপ্তানি করলো, সেটাও কিন্তু আছে। তো সেটার জন্য তো অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। সুতরাং এটা সামগ্রিকভাবে যে একক একটা খাতের জন্য না, আমি বলবো সামগ্রিক অর্থনৈতিক নীতিমালা, সেখানে আমাদের বিনিয়োগ নীতিমালা, আমাদের রাজস্ব নীতিমালা, আমাদের মুদ্রানীতি কি আছে, এই সবগুলোর মধ্যে কিন্তু একটা আপনার ইন্টিগ্রেশন থাকতে হবে, একটা সাযুজ্য থাকতে হবে, কোহেরেন্স থাকতে হবে। এটা তারপরে রয়েছে আপনার
দক্ষতার বিষয় আমি দুটো কথা বলছি। একটা হচ্ছে যে মানব সম্পদের দক্ষতা, যারা বিনিয়োগকারীরা আসবে কিংবা যারা আমাদের এক্সপোর্টার তারা যে নিয়োগ করে তাদের দক্ষতা, এবং আরেকটা হচ্ছে যে এই ইফেক্টিভনেস বাড়ানোর জন্য সরকারের যে আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতির অভিযোগ আছে সেগুলা দূর করা। আলোচনা একদম আমরা শেষের দিকে। আপনার এই যে ট্রাম্পের ট্যারিফ এবং গ্লোবাল ভূ রাজনৈতিক পরিস্থিতি, জিও পলিটিক্যাল সিচুয়েশন, একটা টালমাটাল অবস্থা, সো এরকম সিচুয়েশনে বাংলাদেশ তো আসলে একটা এখনো এলডিসি কান্ট্রি, গরিব দেশ। তো এই যে আবার আমাদের দেশে ইন্টারনালও ধরেন যে একটা ইন্টারিম সরকার, নন পলিটিক্যাল সরকার, তাদেরও হয়তো লিমিটেশন থাকতে পারে। তো এই রকম পরিস্থিতিতে গ্লোবাল সিচুয়েশন, জিও পলিটিক্স এবং রিজিওনাল রিলেশনশিপ সব কিছু মিলে কেমন যেন একটা অস্থিরতা। তো এখানে আসলে আপনার বাংলাদেশ সরকার, যারা পলিসি মেকার আছেন, যারা কাজ করছেন এখন, তাদের জন্য আপনার আসলে পরামর্শ কি? এইরকম সিচুয়েশনে কিভাবে আসলে ফেস করতে হবে, ট্যাকেল করতে হবে? আসলে ট্রেড, যে বাণিজ্য বিষয়ে যে শুল্ক নিয়ে যেটা হলো, এটা তো আসলে শুধু ট্রেড না, ধরেন যে আমাদের ইন্ডিয়া থেকে আমরা প্রচুর ইম্পোর্ট করি, হ্যাঁ, র ম্যাটেরিয়ালস। এই যে ট্রেডের পদক্ষেপ বলি বা কিংবা অর্থনৈতিক পদক্ষেপগুলা বলি, ট্রেড প্রোটেকশনিজম যেটা করা হলো, এগুলো তো আসলে আপনি বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই। অর্থনৈতিক নীতিমালা এটা ভূ রাজনৈতিক নীতিমালারও একটা অংশ, এবং সেই কারণে শুরুতেই আপনার এই সংরক্ষণবাদী বাণিজ্য কেন করা হলো? যে সমস্ত দেশের সাথে বেশি আপনার গ্যাপ হয়ে যাচ্ছে এবং যে সমস্ত দেশ এই যে মুক্ত বাণিজ্য থেকে লাভবান হচ্ছিল, কারা লাভবান? অবশ্যই যুক্তরাষ্ট্রও লাভ হয়েছে, অন্য দেশেরও লাভবান হয়েছে, এবং আরো বেশি লাভবান হয়েছে চায়না। তো সেখানে একটা লাগাম যে যদি অর্থনৈতিকভাবে একটা দেশ খুবই প্রভাবশালী হয়ে যায় তাহলে কিন্তু তার রাজনৈতিক প্রভাবও বাড়তে থাকে। সুতরাং আমাদের এই ইন্দো প্যাসিফিক রিজনে তো একটা দেশ যদি বেশি অর্থনৈতিকভাবে সে শক্তিশালী হলে সে বিভিন্ন দেশকে ঋণ দিবে, সাহায্য দিবে, তার একটা প্রভাব বাড়তে থাকে, যেটা চায়না একটা উদাহরণ। হ্যাঁ, সেই জন্যই কিন্তু আপনার ওই ব্যালেন্সটা করার জন্য বিভিন্ন দেশ, অন্য আরেকটা প্রভাবশালী দেশ, তারা কিন্তু আরেকটা স্ট্র্যাটেজি নিতে থাকে। তো সেই জন্য এককভাবে এই ট্রেড মেজারগুলি যেটা নেওয়া হলো, এটা তো এককভাবে শুধু ট্রেড না, অন্য বিষয়ের মধ্যে রয়েছে। এখন বাংলাদেশ যখন এই সামগ্রিক অবস্থার মধ্যে পড়ে, বাংলাদেশ একটা ছোট দেশ হিসাবে অর্থনৈতিকভাবেও ছোট, ভৌগোলিকভাবেও ছোট, তো সেই জন্য তার তো ক্যাপাসিটি, নেগোশিয়েটিং ক্যাপাসিটিও তুলনামূলকভাবে কম। তো সেজন্য বাংলাদেশের জন্য যদি বাণিজ্যের কথা বলি তাহলে আছে যে আমরা বলি যে বহুপাক্ষিক যে বাণিজ্য ব্যবস্থা, মাল্টিল্যাটারাল ট্রেডিং সিস্টেম, অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা, সেটার আন্ডারে করাটাই আমাদের জন্য সেফার। আমরা সেইটার মধ্যে অনেক ধরনের সুযোগ সুবিধা প্রয়োজনে পেতে পারি। কিন্তু আসলে দেখা যাচ্ছে যে প্রভাবশালী দেশগুলো তো বিশ্ব বাণিজ্য সংস্থা বা মাল্টিল্যাটারাল সিস্টেমের উপরে তেমন তারা তোয়াক্কা না করে অন্য ভাবে প্রভাব বিস্তার করছে বিশেষ করে। তো সেইখানে বাংলাদেশের মতো দেশ যদি নিজস্ব স্বকীয়তা বজায় রেখে কাজ করতে হয়, দুটো জিনিস প্রয়োজন। একটা তো হচ্ছে যে আমার যেই বললাম যে অর্থনৈতিক আমার অভ্যন্তরীণ স্ট্র্যাটেজিগুলা, আমার অর্থনীতিকে কিভাবে শক্তিশালী করবো, বাণিজ্যকে কিভাবে এটা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই সমস্ত সিদ্ধান্ত যখন হয় রাজনৈতিকভাবে, এইগুলা কিন্তু জনগণের মাঝে যতখানি সম্ভব তুলে ধরা। সবই তো আপনার রাষ্ট্রীয় সিক্রেট, তো আর এটা আলোচনা করা যাবে না, বলা যাবে না, কিছু কিছু তো সরকারের মধ্যে থাকতে হবে। কিন্তু তারপরেও অনেক সময় দেখা যায় যে অনেক আলোচনা হচ্ছে, ধোঁয়াশা রয়ে গেছে। যে আমাদের মনে করেন যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে করিডোর দিয়ে দেওয়া হবে নাকি চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হবে, সেখানে প্রথম দিকে তো একটা হাস ভাব, একটা ট্রান্সপারেন্সির একটা অভাব, মানুষ বিভিন্ন ধরনের ওটাকে অনুমান করে, বিভিন্ন অনুমান ভিত্তিক আলাপ আলোচনা শুরু হয়ে যায়। কিন্তু এখানে যদি একটা পরিষ্কারভাবে ট্রান্সপারেন্সি থাকে যে আমরা এই করতে যাচ্ছি, এইভাবে করতে যাচ্ছি, এবং এটা করলে এই ধরনের আমাদের লাভ হবে, সেটার মধ্যে যদি প্রথম থেকেই থাকে স্বচ্ছতা, তাহলে এত মানুষের মধ্যে একটা চিন্তারও দূর হয় যে আমরা কি আমাদের সার্বভৌমত্ব দিয়ে ফেললাম কিনা, আমরা কি আমাদের অর্থনৈতিক সব স্বার্থ জলাঞ্জলি দিলাম কিনা। সেটা একটা যতখানি সম্ভব ততখানি ট্রান্সপারেন্ট থাকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যে আপনার আমেরিকার সাথেও আপনার এই যে আলাপ আলোচনা 3 মাস এই শুল্ক নিয়ে, তো সেখানেও তো আসলে জাতি তো আসলে কিছু জানে না যে কি বাংলাদেশ কি আলোচনা করছে, কি পজিশন। একেবারে সেই জন্যই যে
কি আলোচনা করছে, কারণ এটা মানুষের স্বার্থ। এখন যারা নীতি নির্ধারণী পর্যায়ে থাকে তারা তো মানুষের রিপ্রেজেন্টেটিভ হিসাবে তারা কিন্তু সেগুলো কাজ করে থাকে, মানুষ তাদেরকে আস্থা রেখে দিয়েছে। তো সেটার জন্য যদি মানুষকে তথ্যটা না জানানো হয় এবং স্টেক হোল্ডারদেরকে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে কিন্তু এটা মানুষের আস্থাটা চলে যায় এবং তখন সমস্যার আউটকামটা ভালো হলে তো ভালো, খারাপ হলে কিন্তু মানুষ তাদেরকে দায়বদ্ধতা থেকে তাদেরকে মুক্তি দিবে না। রাইট। আপা, একদম শেষ প্রশ্ন, বর্তমানে এই যে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্যে সব থেকে বড় চ্যালেঞ্জ কি মনে করেন আপনি? আন্তর্জাতিক বাণিজ্যে আমি চ্যালেঞ্জ মনে করি যে এখন যেটা বললাম যে মাল্টিল্যাটারাল ট্রেডিং সিস্টেম, যে বহুপাক্ষিক বিশ্ব বাণিজ্য কাঠামোটা কিংবা বহুপাক্ষিক আলাপ আলোচনা অন্যান্য ক্ষেত্রে, এটা বাণিজ্যের ক্ষেত্রে, তারপরে আছে জাতিসংঘ, অর্থাৎ যে মাল্টিল্যাটারালিজম যেটা, এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। প্রভাবশালী দেশগুলো সেগুলো এই মাল্টিল্যাটারালিজমের তোয়াক্কা করছে না, তারা যেভাবে ইচ্ছা সেগুলোকে বাইপাস করে করছে, এবং যার ফলে কিন্তু সমস্যায় পড়ছে কারা? দুর্বল ছোট রাষ্ট্রগুলি সমস্যার মধ্যে পড়েছে। কারণ তখন তো আপনার 1-to-1 বাইল্যাটারাল নেগোশিয়েট করতে হয়। তখন বাইল্যাটারাল নেগোশিয়েট করলে স্বাভাবিকভাবে আপনি যদি বিরাট প্রতিপত্তিশালী হন, আমি সেটা না হলে আপনি তো ডিকটেট করবেন, আমার সেখানে কিন্তু বার্গেন করার ক্ষমতাটা খুবই কম। এবং কোনো যদি ধরনের অসাম্যতা থাকে কিংবা কোনো অন্যায় হয়ে থাকে, তখন কিন্তু এটাকে চ্যালেঞ্জ করা, সেটার জন্য আপনার কোনো ধরনের বিচার চাওয়ার কিন্তু সুযোগ থাকে না। কিন্তু মাল্টিল্যাটারালিজমের মধ্যে থাকলে, ধরেন বিশ্ব বাণিজ্য সংস্থার কথাই বলি, যখন কোনো দেশ আপনার ডাম্পিং করে কোনো একটা, তাদের দেশে সস্তা পণ্য সাবসিডি দিয়ে তৈরি করলো খুব সস্তা, আমাদের দেশে সেটা সস্তায় পাঠিয়ে দিল, আমাদের যে দেশীয় শিল্প সেটার মধ্যে একটা তারা প্রতিযোগিতায় পড়ে গেল, এটা তো বিশ্ব বাণিজ্য সংস্থার রুলের মধ্যে পড়ে না। এটার জন্য হবে, আলোচনা হবে, তখন আমরা বিশ্ব বাণিজ্য সংস্থা ডিসপিউট সেটেলমেন্ট বডিতে কিংবা অন্যান্য বডিতে যেয়ে বলতে পারি যে এটা আমাদের দেশে করেছে, এটা অ্যান্টি ডাম্পিং এর আওতায় পড়ে, তুমি এটার ব্যবস্থা নাও, আলাপ আলোচনার মধ্যে ব্যবস্থা নেয়। অতীতে হয়েছে, সেই রকম তো ব্যবস্থার মধ্যে আমরা থাকি না, এটা একটা চ্যালেঞ্জিং থাকে। তো সেজন্য একটা বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্যে কিন্তু এখন দেখা যাচ্ছে যেহেতু বাইল্যাটারালিজম এর দিকে এবং প্লুরিল্যাটারালিজম, মাল্টিল্যাটারালিজম অর্থাৎ বহুপাক্ষিকতার বাইরে কয়েকটা দেশ মিলে প্লুরিল্যাটারাল, আর একটা হচ্ছে বাইল্যাটারাল, এর মধ্যে চলে গেছে। তো সেটার জন্য আমাদের এখন কি করার, যে ওই ব্যবস্থাটা এখন দুর্বল হয়ে গেছে, এখন আমাদেরকে বহু দেশ কি করছে, তারা বাইল্যাটারালিজমের মধ্যে যাচ্ছে কিংবা প্লুরিল্যাটারালিজমের মধ্যে যাচ্ছে, অর্থাৎ সেই জন্য আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার বিষয়টা রয়েছে, এটা একটা অন্যতম বিষয়। দেখেন ইন্ডিয়া কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে তারা একটা মিনি ট্রেড ডিল করে ফেলেছে। তো আপনার ফ্রি ট্রেডের মধ্যে, হ্যাঁ, যুক্তরাজ্যের সাথে তো এফটি হয়ে গেছে ইউকের সাথে, তো আমাদেরকে ওই রকম ব্যবস্থার মধ্যে যেতে হবে। তারপরে কিছু কিছু দেশ, যে কিছু রিজিওনাল ট্রেড এগ্রিমেন্ট, হ্যাঁ, যে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, আরসেপ, আরসেপের মধ্যে, সেগুলাতে আমাদেরকে যেতে হবে। এই পদ্ধতিতে না গেলে আসলে আন্তর্জাতিক বাজারে আমরা বেশি সুবিধা করতে পারবো না, এখন যেদিকে আমরা যাচ্ছি। থ্যাংক ইউ ডক্টর ফাহমিদা খাতুন, টিবিএস এ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনের সঙ্গে আমেরিকার এই যে প্রস্তাবিত শুল্ক, সেটার কি প্রভাব আসলে রপ্তানি খাত এবং ওভারঅল ইকোনমিতে পড়তে পারে, এবং আসলে বাংলাদেশের কি করা উচিত, সেরকমও কিছু পরামর্শমূলক কথা আছে। দর্শক, বিশ্ব বাণিজ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম আমরা। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।